আমরা সবসময় আমাদের ভিতরে একটা কনফিউশন আসে, সেটা হচ্ছে যে আমরা ভাসা খাবার দেব না ডোবা খাবার দেব। কারণ ভাসা খাবারের খরচটা একটু বেশি, ডোবা খাবারের খরচটা একটু কম। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমরা ভাসা খাবার দেই আর ডোবা খাবার দেই, যেটাই দেই দুইটার আগে গুণগত মান ভালো হতে হবে। যদি আমরা ডোবা খাবার দেই তাহলে যদি গুণগত মান খারাপ হয় তাহলে অপচয় বেশি হবে এবং পুকুরের পানির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে ভাসা ডোবা যেটাই দেই সেটা হচ্ছে আমাদের কোয়ালিটিপূর্ণ খাবার হতে হবে। ডোবা খাবারের সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম ফিড কোম্পানির খাবারই 10-12 মিনিটের বেশি থাকে না, এটা পানিতে দেওয়ার সাথে সাথে 10-12 মিনিটের ভেতরেই গলে যায়। তাহলে সুতরাং মাছকে ওই 10-12 মিনিটের মধ্যেই খেতে হবে, না হলে ওইটা অপচয় হয়ে যাবে। এখন ওই ক্ষেত্রে যদি কোয়ালিটি খারাপ হয় তাহলে 10-12 মিনিটের ভিতরে হয়তো 30% খাবে, বাকি 70%ই পানিতে চলে যাবে এবং পুকুরের পানির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। আর ভাসা খাবারের সবচাইতে লাভ হচ্ছে এই যে দেখেন আমি খাবার দিচ্ছি, এখানে সব মাছ এখানে আসছে, মানে খাবার আমার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা 10 মিনিটের ভিতরে এই খাবার শেষ করে ফেলবে। ঠিক আছে, এগুলো এখানে দেখেন আমি এখানে দিচ্ছি, সারা পুকুরে মাছ ইয়া হয়ে গেছে। তার মানে এই খাবারের অপচয় রোধ কম। এখন আপনার ডোবা এবং ভাসা খাবারের হয়তো কেজি প্রতি 10-12 টাকা কম বেশি হবে, কোথাও 15 টাকাও কম বেশি আছে। এখন এই 15 টাকার পার কেজি প্রতি হয়তো কস্ট আপনার বেশি হচ্ছে, কিন্তু যদি আপনি অপচয়ের দিকে তাকান যে ডোবা ফিডে কতখানি অপচয় হচ্ছে সেটার দিকে যদি তাকান তাহলে দেখবেন আপনার ভাসা ফিডের লাভ হবে। এই যে আমি আমার এই পুকুরে এখানে আপনার এখানে দেখেন ফিড মানে ট্রের ভিতরে আমরা এখানে ট্রের খাবার দিয়ে থাকি, ট্রেতে মানে ডোবা খাবার দিয়ে থাকি। কিন্তু একটা ট্রেতে দিলেও মনে করেন ওখানে পুকুরে যদি 5,000 মাছ থাকে একসঙ্গে, আমরা অনেক কয় জায়গায় ট্রে দিই, কিন্তু সেখানে একসঙ্গে অনেকগুলো মাছ খেতে আসবে। সেই ক্ষেত্রে মাছের মুখের বাড়ি দিয়ে হোক অথবা লেজের বাড়ি দিয়ে হোক সেখান থেকেও আপনার কিছু খাবার নষ্ট হয়ে যাবে। তো বিষয়টা হচ্ছে ফুড খাবার ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমরা মাছ চাষে যদি 100 টাকা খরচ করি তাহলে 60 থেকে 70 টাকা খরচ যায় এই ফিডে খাবারে। সুতরাং এই জায়গায় ফিডের পরিমাণ নির্ধারণ এবং ফিড প্রয়োগ এবং কোন খাবার দেবেন, গুরুত্বপূর্ণ খাবার কোনটা, এগুলো সব আমাদের হিসাব করে তারপরে কেন এই খাবার দিতে হবে। এই জিনিসটা মাথার ভিতরে যদি না রাখেন তাহলে খুব খারাপ। যদি আপনি মনে করছেন যে আমি বেশি খাবার দিচ্ছি সেটা ঠিক না, আমার মাছ বড় হবে তাড়াতাড়ি, সেটা ঠিক না। যদি বেশি খাবার দেন এবং মাছ যদি না খায় তাহলে আপনি কিন্তু বড় ধরনের ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে আপনার পকেট থেকে টাকাও যাচ্ছে এবং পুকুরের পানি নষ্ট করে ফেলছে। এই বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে ভাসা ফিড এবং ডুবা ফিড যেটাই দেই সেই বিষয়ে আমাদের আগের থেকেই ঠিক করতে হবে যে কোথায় থেকে খাবার দিচ্ছি, কোয়ালিটিপূর্ণ খাবার হচ্ছে কি না, এক। সেকেন্ড হচ্ছে পরিমাণ মতো খাবার আমি দিচ্ছি কি না, বেশি হচ্ছে কি না, কম হচ্ছে, সেটাও আমাদের দেখতে হবে। আর থার্ড হচ্ছে যে খাবার যেন অপচয় না হয়, এইটা আমাদের মাথার ভিতরে রাখবে। যদি অপচয় হয় তাহলে আমরা সব কিছু মানে সব বৃথা যাবে, পকেট থেকে টাকাও যাবে এবং পুকুরের পানিও নষ্ট হয়ে যাবে। যার জন্যই খাবার দেওয়ার সময় আপনারা যে ফিড দেই আমরা সেটা যেন আমরা সঠিকভাবে এবং সঠিক পরিমাণে দেই এবং গুণগত খাবার দেই আর কি। আর একটা জিনিস হচ্ছে বাংলাদেশে এখন ফুড সেফটি নিয়ে বা খাদ্য নিরাপত্তা নিয়ে খুব আন্দোলন হচ্ছে। কারণ আমাদের মাছে যে প্রোডাকশন হচ্ছে, মানে আমি আমাদের রাজশাহী থেকে বলছি, গত মৎস্য সপ্তাহে বলা হয়েছে রাজশাহীতে, আমাদের রাজশাহী জেলাতেই 42,000 মেট্রিক টন মাছ উদ্বৃত্ত আছে। নাটোরে একটা পত্রিকায় দেখলাম দৈনিক 24 বার্তা, সেখানে ওদের 39,000 মেট্রিক টন মাছ উদ্বৃত্ত আছে। তাহলে আমরা এই মাছ যদি
বিদেশে রপ্তানি করতে যাই, তাহলে আমাদের প্রথম খেয়াল রাখতে হবে খাবার। কারণ আমরা যে প্রাকৃতিক খাবারের পাশাপাশি যে এই যে বাইরের খাবার দেই, এই খাবারের জন্য কিন্তু মাছের পুষ্টিমান কম হয়, যেটা ঢাকা ইউনিভার্সিটির ফিশারিজ ডিপার্টমেন্টের অধ্যাপক মনিরুল স্যার বলেছে ওনার রিসার্চের ইয়াতে, যে পুষ্টিমান কম হয়। এবং পাশাপাশি এই খাবারযুক্ত মাছের যদি খারাপ হয়, তাহলে সেই মাছের একটু আষ্টে গন্ধভাবও থাকে আর কি। যদিও আমরা বিক্রি করার আগে এটাকে ওই করে বিক্রি করি, হয়তো আমরা বাংলাদেশে যারা খাই তাদের এই সমস্যাটা থাকবে না, কিন্তু আমরা যখন বিদেশে রপ্তানি করতে যাব তখন তো ওরা দেখবে খাবারের কোয়ালিটি, মানে গুণগত মান। এবং আরেকটা বড় সমস্যা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আমরা যদি কোনো রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, তাহলে এইটা মাছের ইয়ার ভিতরে যাবে, তাহলে মানে অ্যান্টিবায়োটিক এবং বিষক্রিয়া এই দুইটাই মাছের শরীরের ভিতরে যাবে। এমনকি আমরা পুকুরে না, যে নদীতে বিষাক্ত পানি আছে, ওই বিষাক্ত পানির নদীর মাছের ভিতরেও এই অ্যান্টিবায়োটিক বা বিষক্রিয়া থাকবে। সুতরাং রপ্তানির জন্য এখন যে আন্দোলন হচ্ছে, কারণ আমাদের যে মাছ উৎপাদন হয়, আপনারা জানবেন যে গত বছরে চিংড়ির উৎপাদন 7% কমেছে, এবং না, ইলিশের উৎপাদন 7% কমেছে, এবং চিংড়ির উৎপাদন 18% কমেছে। যদিও আমরা এই যে কার্প মাছ যেটার উৎপাদন, এটা 2.5% হচ্ছে, মানে 2.5% আমরা বৃদ্ধি করতে পেরেছি, কিন্তু ওদের কমতেছে, আমাদের একটুখানি বাড়তেছে। কিন্তু রপ্তানি তো চিংড়িতেই বেশি রপ্তানি হয়, কিন্তু এই ধরনের যদি খাবারের ভিতরে বা মেডিসিনের ভিতরে যদি অ্যান্টিবায়োটিক বা কীটনাশক কিছু থাকে, তাহলে সেই মাছ কিন্তু আমরা রপ্তানি করতে পারবো না। এটাও আমাদের নজরে রাখতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।